হরমুজ প্রণালী কখনো আর তার পূর্বের অবস্থায় ফিরে যাবে না। জ্বালানি বিদ্যুৎ খাত পুরোপুরি হচ্ছে ফসিল ফুয়েল নির্ভর। আমাদের দেশে জ্বালানি আসবার পরে ডিস্ট্রিবিউশন পর্যন্ত 7টা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে এক একটা দুর্নীতির হাব। বিদ্যুতের জন্য গ্যাস সাপ্লাই দিতে গিয়ে সার কারখানা বন্ধ রাখতে হয়েছে। দেখুন, বাংলাদেশের উপরে প্রভাবটা বহুমুখী। এই প্রভাবের একটা বড় জায়গা যদিও জ্বালানি, কিন্তু জ্বালানির বাইরে গিয়ে যেহেতু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছিল, সুতরাং মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিকরা কাজ করেন তাদের সাথে এর একটা সম্পর্ক রয়েছে। আবার যেহেতু গালফ দিয়ে আমাদের পণ্য পরিবহন হয় এবং যেহেতু যুদ্ধের কারণে তেলের বাজার অস্থিতিশীল হয়েছে, ফলে পণ্য পরিবহন ব্যয় বেড়েছে, সেই ধরনের জিনিসগুলো এই সময়কালে অ্যাফেক্টেড হয়েছে। মোট কথা বলা যেতে পারে জ্বালানি সংক্রান্ত কারণে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সব জায়গাতে এর প্রথম প্রভাবটা পড়েছে। অবশ্যই জ্বালানি অপ্রাপ্যতার জন্য আমাদের পরিবহনের সরাসরি অভিজ্ঞতা দেখেছি। মূলত অকটেন ব্যবহারকারী প্রতিষ্ঠান, কার এবং মোটরসাইকেল যারা ব্যবহার করেন অকটেন পেট্রোল, তাদের কাছে বড় প্রভাবটা গেছে। দ্বিতীয় হলো ডিজেল ব্যবহারকারী যে জায়গাগুলো রয়েছে, বাস, ট্রাক লরি, সেই জায়গাটি আমরা দেখতে পেয়েছি এবং এটা সরাসরি অ্যাফেক্টেড হয়েছে। এর পরের যে জায়গা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে এর প্রভাব পড়েছে। যেহেতু বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের প্রয়োজন হয় এবং গ্যাসের একটা অংশ যেহেতু এলএনজি নির্ভর, সুতরাং এলএনজি যেহেতু এর মধ্যে আমদানি করা যায়নি, ফলে সীমিত পরিমাণ দিয়ে শুরুর দিকে চালানো গেলেও পরবর্তীকালে আস্তে আস্তে করে ঘাটতি তৈরি হয়েছে, ফলে বিদ্যুৎ উৎপাদনের প্রভাব পড়েছে। আবার বিদ্যুতের জন্য গ্যাস সাপ্লাই দিতে গিয়ে সার কারখানা বন্ধ রাখতে হয়েছে। তার কারণ হলো সার আমাদেরকে আমদানি করতে হয়েছে এবং বিকল্পভাবে আমদানি করে গ্যাস যেহেতু জরুরি, সেই জন্য সার কারখানায় গ্যাস না দিয়ে সার আমদানি করে এটা মেটানোর চেষ্টা করা হয়েছে। প্রবাসীরা যারা দেশে আটকে পড়েছিলেন ঈদের সময়, তারা যেতে গিয়ে আটকে গেছেন, এদের একটা অংশ আছে। আবার যারা বাইরে যাবেন নতুন কাজ নিয়ে, তারা আটকে পড়েছেন, ফলে সেই সংক্রান্ত একটা অভিঘাত পড়েছে। যদিও রেমিটেন্সে আমরা আর প্রভাব দেখিনি, সাধারণত ঈদ মৌসুমগুলোতে আমাদের রেমিটেন্স প্রভাব ভালো থাকে, কিন্তু আমার ধারণা যে সামনের মাসগুলোতে হয়তো কোরবানির পরে হয়তো আমরা এর কিছুটা হলেও প্রভাব দেখতে পারি। যে গালফ কান্ট্রিগুলো নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ডের এই যুদ্ধের ডামাডোলের প্রেক্ষাপটে তারা অর্থনৈতিক কর্মকাণ্ডকে কিভাবে বিবেচনায় নেবে, সেটার একটা প্রভাব আমরা সেখানে দেখতে পারি। ছোট ছোট খুব নতুন বিচিত্র কিছু ইম্প্যাক্টের কথাও শুনলাম, যেটা খুবই স্বাভাবিক, কেন জ্বালানি এমন একটা কাঁচামাল যেটা সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডকে টাচ করে। যেমন আমরা হুট করে জানতে পারলাম যে হাসপাতালগুলোতে ডিজেলের সংকটে ইমার্জেন্সি বাধাগ্রস্ত হচ্ছে, হাসপাতালগুলোতে সারাক্ষণই যেখানে যেখানে বিদ্যুতের সরবরাহ দরকার হয়, তো সেখানে তারা দিতে পারছে না, যেহেতু ডিজেলের সরবরাহ কম, তারা আটকে যাচ্ছে। আবার দেখতে পেলাম যে গভীর সমুদ্র বক্ষে যারা জাহাজ নিয়ে যায়, ছোট ছোট ট্রলার যায়, মৎস্য আহরণ জনিত ট্রলার নিয়ে যায়, তারাও ডিজেলের অভাবে তারা যেতে পারছে না। আবার যেহেতু ইরি মৌসুম বা ইরিগেশন মৌসুম, মূলত বোরোর সিজনে প্রচুর ইরিগেশন করতে হয়, ইরিগেশনের জন্য কিন্তু প্রচুর দরকার হয়। ডিজেল চালিত বাংলাদেশে প্রায় 13 লক্ষ ডিজেল চালিত পাওয়ার পাম্প আছে, সুতরাং সেই জায়গাতেও ডিজেলের প্রয়োজন হয়, সেই জায়গাতেও এর একটা প্রভাব আমরা দেখতে পেয়েছি কম বেশি। যেহেতু বাংলাদেশে জ্বালানির ক্ষেত্রে বৈচিত্র্যায়নটি কখনোই প্ল্যানভাবে করা হয়নি এবং এক নির্ভরতা রয়েছে, সেটা সরকারের নীতি দুর্বলতার জন্যই বলি, অথবা বেসরকারি খাতের বিকল্প জ্বালানিগুলোতে এখন উৎসাহ না তৈরি হওয়ার ফলেই বলি। ফলে যেটা হয়েছে যে একমুখী নির্ভরতার কারণে এবং আমদানি যেহেতু আমাদের বেশি করতে হয়, সেই কারণে আমরা প্রভাবটা আমাদের উপরে অনেক বেশি পড়েছে। কিন্তু তুলনামূলকভাবে যাদের এখানে জ্বালানির ক্ষেত্রে কিছুটা বৈচিত্র্যায়ন হয়েছে, তাদের উপরে প্রভাবটা তুলনামূলকভাবে কম ছিল। ভারত তার নিজের জ্বালানি উৎপাদনের ক্ষমতা রয়েছে, প্লাস সে আমদানিও করতে পারে বিকল্প উৎস থেকে, সেটা সেই জন্য, এবং তার নবায়নযোগ্যরও একটা বড় সুযোগ আছে, সেগুলোকে সে ভালোই ব্যবহার করতে পেরেছে, এই জন্য তার প্রভাবটা সীমিত ছিল। পাকিস্তান, সে
নবায়নযোগ্যকেও আস্তে আস্তে একটা বড় অংশ, প্রায় 32% তার নবায়নযোগ্য টোটাল। তার ফলে এইরকম একটা ক্রাইসিস পিরিয়ডে সে খুব বড় চাপ বোধ করেনি। ফলে এই ধরনের প্রেক্ষাপটে একমুখী জ্বালানি কাঠামোর কারণেও আমাদের উপরে এই যুদ্ধের যে আঁচটা বা তাপটা বা পুড়ে যাওয়াটা, এটা আমরা অনেক বেশি অনুভব করেছি। আমার যেটা প্রথম রিয়েলাইজেশন সেটা হলো যে এই যুদ্ধ শুরু হবার পর এবং এই যুদ্ধে ইরান যেভাবে এফেক্টেড হয়েছে এবং এই যুদ্ধে মুসলিম বিশ্ব থেকে ইরান যে প্রতিক্রিয়া পেয়েছে অথবা সেটার সঙ্গে সংশ্লিষ্টভাবে ইরান যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে আমার মনে হয় যে হরমুজ প্রণালী কখনো আর তার পূর্বের অবস্থায় ফিরে যাবে না। জাহাজ চলাচল হবে এদিক দিয়ে, কিন্তু যে পরিবেশে এই দেশগুলো যে রাজনৈতিক পরিবেশে ছিল, সে রাজনৈতিক পরিবেশের একটা বড় ক্ষতি হয়ে গেছে এবং সেই ক্ষতিটি আগামী দিনগুলোতে এক ধরনের অস্থির অর্থনৈতিক পরিস্থিতি জিইয়ে রাখতে পারে। সুতরাং এখন হয়তো হরমুজ প্রণালী খুলে গেছে এবং জাহাজে হয়তো চলছে, কিন্তু যে কোনো সময় বা যে কোনো ধরনের নতুন শর্ত বা নতুন রকমের প্রেক্ষাপট এখানে তৈরি হতে পারে। এটি হলো একটি দিক। দ্বিতীয় দিক হলো ইতিমধ্যে এই বাস্তবতাকে মাথায় রেখে হরমুজ প্রণালী কেন্দ্রিক যে জিসিসি কান্ট্রিগুলো, তারাও বিকল্প ভাবনা শুরু করে দিয়েছে। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে গালফ অঞ্চলকে বাদ দিয়ে রেড সি দিয়ে আগামীতে জ্বালানি পরিবহন করা যায় কিনা। এবং এটা শুধুমাত্র সৌদি আরব কেন্দ্রিক না, এটা কাতার, ওমান, কুয়েত, ইরাক যারা রয়েছে প্রায় প্রত্যেকেই বিকল্পগুলো নিয়ে, বিশেষ করে তারা যতটুকু না ভাবছে, আমার ধারণা মার্কিন বা অন্য যারা রয়েছে তাদেরও এক ধরনের চাপ রয়েছে এই বিকল্প ভাবনাগুলোর ব্যাপারে। ফলে দীর্ঘমেয়াদে এই এলাকার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক প্রেক্ষাপট যথেষ্ট পরিবর্তিত হবে। সুতরাং হরমুজ প্রণালী আর যুদ্ধের পূর্বে ফিরে যাবে বলে মনে হয় না। ক্রিকেট খেলা একটা নিয়ম রয়েছে যে কোনো একজন ক্রিকেট খেলোয়াড়ের পারফরমেন্স দেখতে হলে কয়েকভাবে তার পারফরমেন্স দেখে। তার 5 বছরের পারফরমেন্স দেখে, 1 বছরের দেখে, আর লাস্ট 6 মাসের পারফরমেন্স দেখে, এইভাবে দেখে। আপনি যদি 5 বছরের পারফরমেন্সের ভিত্তিতে গড় করেন তাহলে দেখবেন যে নবায়নযোগ্য জ্বালানির পারফরমেন্স ভালো না। কিন্তু আপনি যদি 1 বছরের পারফরমেন্স দেখেন তাহলে দেখবেন যে নবায়নযোগ্য পারফরমেন্স অভূতপূর্ব। আমি আপনাকে একটা তথ্য দিলেই বুঝতে পারবেন। স্ট্রেডাতে যে তথ্য রয়েছে নেট মিটারিংয়ে নবায়নযোগ্য জ্বালানিতে গ্রিড কানেক্টেড কত মেগাওয়াট এর মধ্যে কানেক্টেড হয়েছে, দেখবেন 1 বছর এটা দ্বিগুণ হয়েছে। সুতরাং আমরা পারফরমেন্স করার ক্ষেত্রে যেন 10 বছরের ভিত্তিতে গড় না করি, 5 বছরের ভিত্তিতে গড় না করি, আমরা যেন 1 বছরের ভিত্তিতে চিন্তা করি। এটা হলো এক। দ্বিতীয়ত হলো আমাদের এখানে পারফরমেন্স অ্যাচিভ না করবার পিছনে এমন অনেক ধরনের পক্ষ জড়িত, যে কারণে আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে অন্য অনেক দেশের সাকসেস থাকার পরেও আমরা সমভাবে যেতে পারিনি। প্রথমত হলো যে রাজনৈতিকভাবে আমাদের এখনো অঙ্গীকার পরিষ্কার না যে আমরা আসলে বাংলাদেশের জ্বালানি খাতকে বৈচিত্র্যায়ন করতে চাই এবং এখানে নবায়নযোগ্য জ্বালানিকে সুযোগ দিতে চাই। এটা রাজনৈতিকভাবে এখনো অ্যাকসেপ্টেবল নর্ম না। সময় এই কথাটি বলা হয়েছে সত্য, কিন্তু এই কথাটিকে বলা হয়েছে শুধুমাত্র বৈশ্বিক প্ল্যাটফর্মে এক ধরনের সিম্প্যাথির জন্য, অথবা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি, সুতরাং সেরকম একটি দেশের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা অপশন হলে অর্থ পাবার সুযোগ রয়েছে, ক্লাইমেট ফান্ড পাওয়া যেতে পারে। সুতরাং সেই ধরনের একটা জায়গা থেকে এইটিকে ব্যবহার করা হয়েছে। নতুন যে সরকার এসছে বিএনপি, সেও যখন ইলেকশন ম্যানিফেস্টোর আগে 31 দফা দিল, সেখানে আমরা দেখলাম যে অনেক বড় বড় করে গ্রিন সোসাইটি, আমরা ক্লাইমেট চেঞ্জের আলোকে বিভিন্ন উদ্যোগ নেওয়া, এই কথাগুলো সেখানে লেখা ছিল। তার ইলেকশন ম্যানিফেস্টোর ভিতরে আমরা দেখলাম মিনি গ্রিড, মাইক্রোগ্রিড এগুলো তিনি করবেন বলা ছিল। অদ্ভুত, যেই ক্ষমতায় আসলেন 100 দিনের যে কার্যক্রম দিলেন, এখানে বিন্দুমাত্র তার কোনো উল্লেখ নেই। সুতরাং আমাদের প্রথম সমস্যা হচ্ছে যে রাজনৈতিকভাবে যারা নেতৃত্বে আসছেন তারা যে কোনো কারণে তাদের অঙ্গীকারগুলো ভুলে যান। আমি বলবো ভুলেন না, এবার মেইন কারণে আসি। মূলত এর পিছনে যে ব্যুরোক্রেসি এই প্রতিষ্ঠানগুলোকে আষ্টেপৃষ্ঠে ধরে আছে, তারা এখানে একটা
বড় নেগেটিভ ফোর্স হিসেবে কাজ করছে। আমাদের দেশে জ্বালানি বিদ্যুৎ খাত পুরোপুরি হচ্ছে ফসিল ফুয়েল নির্ভর। এই প্রতিষ্ঠানের যেখানে যাবেন, যেখানে হাত দেবেন, পা দেবেন, টিপ দেবেন, এই পুরোটি আসলে ফসিল ফুয়েলের। এমনকি শ্রেডা যেটাকে বলা হয় ওটাও আসলে এক ধরনের পানিশমেন্ট পোস্ট। ওটা শ্রেডা নবায়নযোগ্যের জন্য না, নবায়নযোগ্যের চেষ্টা করা হলেই বরঞ্চ আরো পানিশমেন্ট তার উপরে আরো চেপে বসতে পারে। সুতরাং ওখানেও যায় কিভাবে তাড়াতাড়ি চলে যেতে পারবে বলে। এরকম একটি কাঠামোতে আপনি কোনোদিন জ্বালানি বৈচিত্র্যায়ন পারবেন না। যে দেশের জ্বালানি কাঠামোর 93% হচ্ছে ফসিল ফুয়েল, যে দেশে খুব সহজে এক জাহাজ আনতে, এলএনজি আনতে সকালে সাইন করলে এক সপ্তাহের ভিতরে এখানে হাজির হয়ে যায়, এবং মিলিয়ন ডলার সেখানে খরচ হলে ওখানে কমিশনের জন্য ভিতরে কমিশন পান, যিনি এটার মধ্যে তিনি কমিশন পান, বাইরে কমিশন রেডি থাকে। সে দেশে আপনি কিভাবে ভাবেন যে ওই প্রতিষ্ঠান থেকে ওই টাকাটি ওখানে না খরচ করে ওকে বলবেন যে হ্যাঁ তুমি আগামী 1 বছর ধরে চেষ্টা করে এখানে রুফটপের জন্য জমি দাও, সেই জমি লিজ নিতে গিয়ে সমস্যা, সেখানে আবার ঠিক করো, বা জায়গা ঠিক মতো পাওয়া গেল কিনা সেগুলো দেখো, যে করবে সেগুলো ঠিক মতো পেলো কিনা, তার অন্য কোনো সমস্যা হচ্ছে না, গ্রিডের কানেকশন পাচ্ছে কিনা। এরকম একটা কাঠামোতে আপনি কোনোদিনই ফেভারেবলি আপনি কোনোদিন আগাতে পারবেন না। যেটা হয়েছে পূর্ববর্তী সরকারের সময়কালে সারা দেশে গ্রিডকে কানেক্টেড করা হয়েছে, এবং গ্রিড কানেক্টেড হয়ে যাওয়ার ফলে এমন হয়েছে যে এখন যেহেতু ভর্তুকি মূল্যে যেহেতু আমরা জ্বালানি পাই, বিদ্যুৎ পাই, সুতরাং এই বিদ্যুৎটি নবায়নযোগ্য থেকে হচ্ছে না ফসিল ফুয়েল থেকে হচ্ছে, এটা ভোক্তার আর কোনো মাথা ব্যথা নেই। ভোক্তা কম মূল্যে সাশ্রয়ী রিলায়েবল বিদ্যুৎ পেলেই ভোক্তা খুশি। আসার কথা ছিল সরকারের জায়গা থেকে, যে সরকারের দেখা উচিত যে কি কারণে তার দরকার যে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়া। এই মুহূর্তে আপনি নিশ্চয়ই জানবেন যে এই মুহূর্তে সবচেয়ে ঋণগ্রস্ত প্রতিষ্ঠান হচ্ছে বিপিডিবি, এবং সেই বিপিডিবির ঋণগ্রস্ততার পরিমাণ হলো 17,000 কোটি টাকা। তাহলে তাকে, এবং এটার পুরোপুরি এটার দায় হলো আপনি যেভাবে এই প্রতিষ্ঠানগুলোকে আমদানি করা জ্বালানি দিয়ে চালাতে চেয়েছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঋণগ্রস্ত প্রতিষ্ঠান হচ্ছে পেট্রো বাংলা। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন সেটা হচ্ছে। সুতরাং এই মুহূর্তে যে জ্বালানি আমদানি করতে হচ্ছে তাতে কি পরিমাণ বাড়তি ব্যয় হবে জানেন? আগামী এপ্রিল থেকে জুন পর্যন্ত জ্বালানি আমদানির জন্য বাড়তি $2.6 বিলিয়ন খরচ করতে হবে সরকারকে। আপনি এর একটা বিকল্প একটা উৎস আপনি সহজেই সৃষ্টি করতে পারতেন, কিন্তু সরকারের ভিতরে সে মানসিকতা নেই। সরকার বলতে আমি বলছি যে মন্ত্রণালয় এবং বিভাগের ভিতরে সম্পর্ক সেই ধরনের আগ্রহ কম। আমাদের এখানে ইন্ডাস্ট্রিগুলো রুফটপ করতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রিগুলো রুফটপ করতে গেলে সমস্যা হচ্ছে কি জানেন? ইন্ডাস্ট্রি তার নিজের স্বার্থেই এখন রুফটপ করতে চায়, কারণ বিদ্যুৎ ব্যয় অনেক সাশ্রয়, কারণ এখন তো ডিজেল পাওয়া যায় না, এলএনজি পাওয়া যায় না, চালানোর জন্য সমস্যা, লোডশেডিং হচ্ছে। সুতরাং সে চায়ও আসলে 15-20% যদি আমি রুফটপ সোলার থেকে যদি সাশ্রয় করতে পারি সেটা তো খারাপ না। নেট মিটারিং করার জন্য বিপিডি রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের কাছে অ্যাপ্লাই করেন, তারা বিশাল অঙ্কের ঘুষ চান। সুতরাং মনে রাখা দরকার যে আমরা খুব ফলসলি, আমি মিডিয়াকে অনুরোধ করবো, আমরা খুব ফলসলি টেকনোলজিকে দায়ী করি। ইটস নট দ্য ফল্ট অফ দ্য টেকনোলজি। এটা প্রযুক্তির দোষ না। প্রযুক্তি ইজ ভেরি মাচ রাইট, ভেরি মাচ জেনুইন, ভেরি মাচ ভ্যালিড, এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা স্বীকৃত। যেটা হচ্ছে এটাকে আমি প্রযুক্তিটাকে ঠিকমতো না ব্যবহার করে এটাকে অপব্যবহার করছি, কারো স্বার্থগোষ্ঠীর জন্য সুযোগ করে দিচ্ছি ভিন্ন জায়গায় থাকার, এবং এ কারণেই আমরা এখান থেকে বেরোতে পারছি না। আপনি যদি নবায়নযোগ্যতে যেতেই চান তাহলে প্রথমেই যেটা করতে হবে যে এই ইনস্টিটিউশনগুলোতে যারা এখানে শীর্ষ পদগুলোতে বসবেন, টেকনিক্যাল পজিশনগুলোতে, তাদের অন্তত নবায়নযোগ্য ব্যাকগ্রাউন্ড তো আপনি চাইবেন। কখনো কি এটা খোঁজা হয়েছে? সব হলো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, এবং সব হচ্ছে পেট্রোকেমিক্যাল এই সেই যে। সুতরাং তারা তাদের বাই ডিফল্ট তাদের এক ধরনের ইন্টারেস্ট আছে, তারা যেটা জানে সেইটাই আসলে তারা হ্যান্ডেল করতে চায়। আর একেবারে শেষ করি, এর ভিতরে একটা স্রেফ নিরেট পার্সোনাল ইন্টারেস্ট আছে। সেটা কি জানেন? সেটা হলো আমি রিটায়ারমেন্টের পরে কোথায় চাকরি পাব। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, বাংলাদেশে যত
আইপিপি প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা এই বিদ্যুতের সঙ্গে জড়িত, এর অধিকাংশ প্রতিষ্ঠানে প্রচুর সরকারি কর্মকর্তা অবসরের পরে তারা চাকরি করছেন সেখানে। সুতরাং এর ভিতরে একটা ইনহারেন্ট সেলফ ইন্টারেস্টও কাজ করছে, যেটার কারণে এরকম একটা স্ট্রাকচারকে আপনি কখনোই সহজে পারবেন না রিনিউয়েবলি নিয়ে যেতে, নেভার, কখনোই সম্ভব না। যতক্ষণ তখনই হতে পারে যখন আসলে হ্যাঁ উপর থেকে ওইভাবে ওহী নাজিল হয় যে না আমি এই সিস্টেমটা চেঞ্জ করতে চাই। সুতরাং স্বাভাবিক যখন সিস্টেমে চাইবেন তখন যেটা হবে কি, ইলেকশন ম্যানিফেস্টো এসেও সরকার ভুলে যান 100 দিনের কর্মসূচিতে ওখানে যে মিনি গ্রিড মাইক্রো গ্রিড এগুলোর জন্য আলোচনার কথা বলেছিলেন সেটা রাখতেও ভুলে যান, এমনকি আগের সরকারের সময়কালে যে ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রামের কন্টিনিউশন যে কার্যক্রম ওটা রাখতেও ভুলে যান। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের এটা দুর্ভাগ্য এ কারণেই যে আমরা আসলে খুব শর্ট সাইটেড, আমরা খুব স্বল্প চিন্তা করতে পারি, দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারি না, এবং আমরা ভুলে যাওয়া প্রবণতার একটা মানসিকতার জায়গায় রয়েছে। সুতরাং আমরা যে লেসন নিয়ে দীর্ঘমেয়াদী যে জিনিসগুলো ঠিক রাখবো সেটা আমরা রাখতে পারি না। যেমন আমাদের জন্য যেটা উচিত ছিল, ঠিক আছে এই সরকারের যে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো রয়েছে সেগুলোই কেন এখানে পাশাপাশি সরকার এখন প্যারালালি চিন্তা করছে না। যেমন আমাদের সিপিডির পক্ষ থেকে আমাদের একটা বড় লক্ষ্য ছিল সরকার এই ক্রাইসিস মোমেন্টে যাতে ক্রাইসিস ম্যানেজ করতে গিয়ে যাতে লং টার্ম ইন্টারেস্টগুলোকে যেন ক্ষতি না করে। আমরা এই যে বারবার চেষ্টা করেছি এবং সেটা বোঝানোর চেষ্টা করেছি সরকার যেন একটা রোলিং প্ল্যান নিয়ে আগায়। অর্থাৎ রোলিং প্ল্যান মানে হচ্ছে আপনার যখন যেটা দরকার এখন শর্ট টার্মে আপনার জন্য 1 মাস 2 মাস 3 মাস করে যেন গায়। এখন পর্যন্ত আমি দেখেছি যে সরকার ওরকম একটা চেষ্টা রয়েছে, কিন্তু আমি জানি যে এর ভিতরে মিনিস্ট্রিগুলোতে কিভাবে বিভিন্ন পক্ষ ঘোরাঘুরি করছে, বিভিন্ন লবি তাকে প্রেশার দিচ্ছে কোন দিকে যাওয়া উচিত, কোনটা করা উচিত, এই ধরনের রয়েছে। আমি আপনাকে 2-3টা উদাহরণ দিই। এর মধ্যে একটা লবি কাজ করছে আমাদের কোলে যাওয়া উচিত, আমাদের এখানে যে কোল আছে সেটা কোল ব্যবহার করা উচিত, কিন্তু আমরা এটা কখনোই বিবেচনা করে দেখিনি যে এই কোল এক্সপ্লোরেশনের দিকে গেলে একটা তো হচ্ছে পরিবেশগত দিক, সেটা তো আছেই, কিন্তু ইতিমধ্যেই যেটা হয়েছে বড়পুকুরের অভিজ্ঞতাতে যে সেই জায়গাতে যে ধরনের পরিবেশগত যে সমস্ত সমস্যা হয়, একটা তো হচ্ছে জমির ক্ষতি, আবাসনের ক্ষতি, এবং এর কারণে যে সমস্ত প্রচুর পানি এবং জলাধার তৈরি হওয়ার ক্ষতি, এবং যে বিপুল পরিমাণ এলাকা সম্ভবত বিশাল 60 বর্গ কিলোমিটার এলাকা সম্ভবত যেগুলোতে আছে এগুলো, সেটা বিশাল এলাকা, এই জনবসতি এবং কৃষি জমি যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো সবই আপনি আসলে বাইপাস করবেন। সুতরাং সেই জায়গাতে আমাদের ওই অপশনে যাওয়ার কোনো সুযোগ নেই। এমনকি ওখানে যদি ক্লোজ পিটে যায় তাহলে সাকসেস এফিসিয়েন্সি রেট খুবই কম ওপেন পিটের চেয়ে, সুতরাং সেটাও আসলে কোনো কার্যকর উদ্যোগ না, কিন্তু সেই লবিগুলো এখন নতুন করে উস্কে উঠছে। দ্বিতীয় হচ্ছে এখানে এখন এলএনজি লবি এসছে, হলো এখানে আমাদের করতে হবে, ফ্লোটিং থেকে এখন ল্যান্ড বেসড করতে হবে, প্রসেসিং করতে হবে। আমি আপনাকে একটা যুক্তি দেখাই, বাংলাদেশে যে পরিমাণ নবায়নযোগ্য জ্বালানির সুযোগ আছে বিদ্যুতে না, বিদ্যুতের বাইরে, সেটা যদি ব্যবহার করে তাহলে এক্সিস্টিং যে ক্যাপাসিটি আছে এটাই একসময় রিজার্ভের মতো কাজ করবে। আমি আপনাকে বুঝিয়ে দিই, কৃষিতে যে পরিমাণে এই মুহূর্তে ডিজেল বেস সোলার ইরিগেশন পাম্প ব্যবহার হচ্ছে, যেটা আমি আপনাকে বললাম যে প্রায় 13 লক্ষের মতো ডিজেল বেস পাওয়ার প্ল্যান্ট ব্যবহার হচ্ছে, এবং যেখানে প্রতি বছর আপনার $1 বিলিয়ন লাগে এই ডিজেল আমদানি করতে। এবং এই জায়গাটিতে আপনি যদি গ্র্যাজুয়ালি যদি আপনি যেতে পারতেন 45,000 মেগাওয়াটে 25 কিলোওয়াট পর্যন্ত যদি বিদ্যুৎ উৎপাদনের কাঠামো দিয়ে করতেন, তাহলে আপনার এখান থেকে প্রতি বছরই আপনার প্রায় সেভ হচ্ছে হলো 3 লাখ লিটারের মতো আপনার ডিজেলের 3 লাখ মেট্রিক টনের মতো আপনার ডিজেল সেভ হতো আপনার এখান থেকে। ঠিক একইভাবে ট্রান্সপোর্টে আপনি যদি ইভি কারে যেতে পারেন তাহলে আপনার সেখানে প্রায় 8,400 মতো লিটারের মতো আপনার সেভ হবে আপনার এখান থেকে। সুতরাং আপনি চাইলেই আপনার একটা বড় পরিমাণে ডিজেলের যে চাহিদা সেটা আপনি রিপ্লেস করতে পারেন এখান থেকে। ইন্ডাস্ট্রিয়াল রুফটপেরও যে সুযোগ আছে সেটাও করতে পারেন। সুতরাং
সেটা না করে, সেটা যদি হয় তাহলে কিন্তু আপনারা আলাদা করে কিন্তু আপনার স্ট্র্যাটেজিক রিজার্ভের জন্য, এখন দেখবেন অনেকে বলছে আমাদের যে পরিমাণ ক্যাপাসিটি রয়েছে এইটাকে বাড়িয়ে $4.5 বিলিয়নের ডলারের একটা বড় স্ট্র্যাটেজিক রিজার্ভ হলে আমরা 3 মাসের রিজার্ভ রাখতে পারবো। কিন্তু সেটা হলে আমার এই যে এনার্জি ট্রানজিশন এটা আরো ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমি জানি তো আমরা কখনোই কোনো জায়গায় ফেলে রাখা তেল পছন্দ করবো না, আরে ওখান থেকে ইউজ করো, ওখান থেকে ইউজ করো, যখন একটু টাকার টান পড়বে ওখান থেকে ইউজ। ফলে আপনি সবসময় দেখবেন কি যে আপনার এক্সপ্যানশনের আর কোনো সুযোগ তৈরি হচ্ছে না, ওটা কখনোই আর থাকবে না। বরঞ্চ আপনি যখন এদিকে যাবেন, রিনিউয়েবলের দিকে যাবেন, ইরিগেশনে, এগ্রিকালচারে, হাউস হোল্ডে, ইন্ডাস্ট্রিতে, তখন এখন যে ইস্টার্ন রিফাইনারির যে ক্যাপাসিটি আছে এটাই তখন আসলে স্ট্র্যাটেজির অর্ধেকটাই তখন দেখা যাবে স্ট্র্যাটেজিক রিজার্ভের মতো করে ব্যবহার করা যাবে। সুতরাং এই যে এখন একটা পুশ করা হচ্ছে, একটা লবি কিন্তু এখন পুশ করছে, গভর্নমেন্টের উচিত এলএনজির স্ট্র্যাটেজিক তৈরি করা, গভর্নমেন্টের উচিত ইস্টার্ন রিফাইনারি একটা স্ট্র্যাটেজিক ইতরা, এগুলো আমরা বুঝি, এগুলো কারা এগুলোর পিছনে সরকারকে উস্কাচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে আমি বলছি যে ক্রাইসিস ম্যানেজমেন্টের জায়গাতেই থাকুক, তার দীর্ঘমেয়াদী যে কৌশলগুলো রয়েছে সেগুলো যেন সরকার আলাদাভাবে ডিল করেন। আমাদের এই যুদ্ধের কারণে মূলত আমাদের এখানে এলএনজি সংক্রান্ত ঘাটতির যে সৃষ্টি হবে সেটা আমাদের মূল্যস্ফীতিতে একটা বড় প্রভাব ফেলবে, এবং সেটার পরিমাণ প্রভাব ফেলবে, এবং একই সাথে ইন্টারেস্ট রেটের প্রভাব থাকবে এবং এক্সচেঞ্জ রেটেও এর প্রভাব থাকবে। এবং এই প্রভাবগুলো প্রায় কি বলে 2 থেকে 5 বছর মেয়াদি বা আরও বেশি সময়কালের এই প্রভাবগুলো আমাদের এখানে থেকে যাবে। সুতরাং যুদ্ধ শেষ হলেই কিন্তু আমরা, আমাদের মতো দেশগুলো কিন্তু প্রভাব থেকে বেরিয়ে আসতে পারছি না। যুদ্ধের পরেও আমাদের এই যুদ্ধের প্রতিক্রিয়া বা ধ্বংসের কারণে আমাদের যে ক্ষতি, এটা আমাদের আরও বেশ কিছুদিন কিন্তু বহন করতে হবে। দেখুন, সাম্প্রতিককালে এমন একটি বিশ্ব ব্যবস্থা দাঁড়িয়েছে, এই মুহূর্তে আসলে কোনো গ্লোবাল ভিলেজ বলে কিছু নাই। এই মুহূর্তে সেই অর্থে কোনো গ্লোবাল প্ল্যাটফর্ম নেই। এই মুহূর্তে যে 2-একটা গ্লোবাল প্ল্যাটফর্ম আপনি দেখছেন, এগুলো নামকাওয়াস্তে, এবং সেগুলো আসলে এক ধরনের ভঙ্গুর অবস্থায় রয়েছে, এবং সেগুলো আসলে খুব পারপাসফুলি ব্যবহার হয়, সামগ্রিকভাবে বিশ্ব স্বার্থের জায়গাটি ব্যবহার হয় না। ফলে সারা বিশ্বেই এখন রাষ্ট্রগুলো ভেঙে ভেঙে সব রিজিওনাল অর্গানাইজেশনগুলো আস্তে আস্তে কেমন দুর্বল হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটি দেশ আস্তে আবার তার যে এক ধরনের আঞ্চলিক আইডেন্টিটি সেই জায়গা থেকে ভেঙে ভেঙে এখন এক ধরনের একক আইডেন্টিটির দিকে চলে যাচ্ছে। আমরা যারা উন্নয়নশীল দেশ, তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে দুর্বল, আমাদের জন্য সবসময়ই এই ধরনের আঞ্চলিক বা গ্লোবাল প্ল্যাটফর্ম সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু যখনই এই ধরনের যুদ্ধ বা যুদ্ধজনিত কারণে এই প্ল্যাটফর্মগুলো নীরব থাকছে, দুর্বল ভূমিকা পালন করছে, তখন কিন্তু আমরা আরও অসহায় বোধ করি। আমরা কি দেখেছি এই সময়কালে ওআইসির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া, এই সময়কালে আরব লীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া, এই সময়কালে D8-এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া, এই সময়কালে সার্কের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া, এই সময়কালে জাতিসংঘের কোনো প্রতিক্রিয়া? জাতিসংঘ এমন ধরনের জায়গাতে অবস্থান নিচ্ছে যে সেটাতে আসলে উভয় পক্ষকে সমভাবে দায়ী করে একটা জায়গা থেকে জিনিসগুলোকে দেখা, এবং সম্প্রতি যে নিরাপত্তা পরিষদে যে অবস্থানটি হয়েছে সেটাও আসলে এক ধরনের একপেশে ধরনের একটি জায়গা থেকে রেজলিউশনগুলো আসছে বলে আমাদের কাছে আনা। এরকম একটি জায়গা আমাদেরকে আরও অসহায় করে ফেলে, এবং সেই জায়গা থেকে আমাদের অবস্থান নেয়াকে আরও সংকীর্ণ করে ফেলে, আমাদের জায়গাটি কমিয়ে ফেলে। এই যুদ্ধে আরও একটা যেটা বড় ক্ষতি হয়েছে সেটা হলো মুসলিম বিশ্বের ভিতরে যতটুকুই বা তাদের ভিতরে ভ্রাতৃত্ব বা সম্পর্ক ছিল, এই যুদ্ধে সেটা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধে দেশগুলো মোটামুটি তাদের নিজস্ব যে মুসলিম ওয়ার্ল্ডে একত্রিত থাকবার যে একটি জায়গা, সেটি মনে হয় তারা আরও হারিয়ে ফেলেছে। সুতরাং প্রথম যেটি আসলে আমাদের দেখা দরকার, যে দাবিটি উঠানো দরকার আমাদের মতো দেশগুলো থেকে, সেটা হলো যে মুসলিম দেশ হিসেবে মুসলিম ব্রাদারহুডটিকে কিভাবে আবার পুনরুদ্ধার করা যায়, সেটি প্রথম দরকার। তা এদের ভিতরে ঐক্য নিয়ে আসা, কিভাবে আবার সৌহার্দ্যপূর্ণভাবে থাকা যায়। এটা শুধুমাত্র তেলের রাজনীতি না, এটার মধ্যে তেলের বাইরেরও বহু রকমের রাজনীতি রয়েছে যেটা আমরা অনুভব করি। সুতরাং সেই জায়গাটিও এখানে একটা গুরুত্বপূর্ণ দিক। পাশাপাশি অন্তত এতটুকু আমাদের উচিত ছিল যে আঞ্চলিক যে সমস্ত প্ল্যাটফর্মগুলো
রয়েছে, তাদের পক্ষ থেকে এই যুদ্ধ থামানোর জন্য অন্তত দাবি জানানো উচিত ছিল। আমরা কোনো জায়গা থেকেই সেরকম কোনো শক্ত কোনো দাবি, জোরালো দাবি আমরা উঠতে দেখিনি। আমরা বরঞ্চ এখনও আশা করি যে এখন যেহেতু এক ধরনের সিজফায়ারের ভিতরে রয়েছে, সুতরাং এখনও যদি সেই ধরনের প্ল্যাটফর্মগুলো, আঞ্চলিক প্ল্যাটফর্মগুলো যদি তাদের জায়গাগুলো থেকে অন্তত এই দাবি তোলে যে মানে এই যুদ্ধের ভয়াবহতা যাতে আমাদের মতো দেশকে যাতে আর না আঘাত করে। যুদ্ধের জন্য যে ক্ষতি, সরাসরি এই ক্ষতি তো অবশ্যই ভুক্তভোগী যে দেশগুলো, জিসিসি কান্ট্রি, তারা, সুতরাং সেই জায়গাটি হতে তারা হয়তো প্রথম প্রাধিকার পাবে। কিন্তু একেবারে আমরা যারা একেবারে বাইরের জায়গাতে অবস্থান করছি, প্রতিবারই এই তেল রাজনীতির কারণে, তেল যুদ্ধের কারণে আমরা বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছি, এর দায়ভার যারা এই যুদ্ধের সাথে জড়িত হন তাদেরও আসলে এই দায়ভার নেওয়া উচিত। আমরা মনে করি যে আগামীতে আমাদের মতো দেশগুলো থেকে একটা ঐক্যবদ্ধ অবস্থান হওয়া দরকার যে এই ধরনের যে কোনো যুদ্ধ যেখানে আমরা সরাসরি কোনো পার্টি না, আমরা যেন এই যুদ্ধের কারণে কোনো ক্ষতির শিকার না হই, এবং সেই যদি কোনো ক্ষতির শিকার হই তাহলে সেটি ক্ষতিপূরণের ব্যবস্থা করবার জন্য যাতে যুদ্ধরত দেশগুলো যেন প্রস্তুত থাকে। দাবি তোলার বিষয়টা হতে পারে এই চেইনের সবশেষ পদক্ষেপ, কিন্তু তার আগের পদক্ষেপ যেটি হওয়া উচিত, আপনার ভ্রাতৃত্ববোধগুলো, আপনার যে একটা সোসাইটি কমিউনিটির পার্ট, আমরা যে একটা রিজিওনাল অর্গানাইজেশনের পার্ট, আমরা যে একটা মুসলিম সোসাইটির পার্ট, সেই জায়গাগুলোকে আবার পুনরুদ্ধার করা প্রথমত, এবং সেই জায়গাগুলো আবার একাত্মভাবে আবার ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করা। সেই জায়গাগুলো যখন গ্র্যাজুয়ালি হবে তখন হয়তো একটা পর্যায়ে আপনি বাকি দাবিগুলো হয়তো তোলার মতো একটা পরিস্থিতিতে হবে। মুসলিম বিশ্বের যে অর্গানাইজেশনগুলো রয়েছে সেই অর্গানাইজেশনগুলোরও গুরুত্ব, তাদেরও সমালোচনা করা, যে তারাও যে রোল প্লে করছে এই সময়কালে সেটাও যে সমালোচনার, এবং তাদেরও যে রোল মানে পুনর্বিবেচনা করা দরকার, সেটাও এখানে গুরুত্বপূর্ণ বিষয়। বৈশ্বিক পরিস্থিতি যেদিকে আগামীতে যাচ্ছে তাতে করে দেশগুলোকে আগামী দিনগুলোতে আরও হয়তো এককেন্দ্রিক ভূ রাজনৈতিক কাঠামোতে বেঁচে থাকার কৌশল বের করতে হবে। সুতরাং এই জায়গাগুলোতে তার নিজস্ব স্বয়ংভরতা, নিজস্ব যোগ্যতা, দক্ষতা বৃদ্ধি অনেক গুরুত্বপূর্ণ। এই বোধটুকু আমাদের রাজনৈতিক নেতাদের আসলে ভালো, এবং সে অনুযায়ী বাইরের জ্বালানি নির্ভরতা, বাইরের পণ্য নির্ভরতা, এই জায়গাগুলো থেকে সরে এসে নিজস্ব রিসোর্স, নিজস্ব যে কাঠামোগুলো রয়েছে জ্বালানির, নবায়নযোগ্য সেই জায়গা, অথবা গ্যাসের যে সুযোগ আছে সেটি, এই ধরনের জায়গাগুলোকে যাতে গুরুত্ব দিতে শেখেন। রাজনৈতিক নেতারা যাতে ব্যুরোক্রেটদের উপর অতি নির্ভর না হয়ে যান, তারা যাতে প্রয়োজন বোধে সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর এদের সাথে কনসাল্ট করেন। দুর্ভাগ্যবশত এই যুদ্ধ শুরু হবার পরেও এখন পর্যন্ত আমরা জ্বালানি মন্ত্রণালয়কে এই ধরনের কোনো একটা কনসালটেশন আয়োজন করতে দেখিনি, অথবা কোনো ধরনের টাস্ক ফোর্সের কোনো একটা চেষ্টাও আমরা দেখিনি। এতটুকুই ভালো যে সংসদে গিয়ে আমরা দেখছি যে তারা রিপোর্ট করছেন। সংসদ অবশ্যই একটি জায়গা, কিন্তু সংসদের বাইরে যে ফোর্সগুলো রয়েছে তাদেরকেও যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ সময়ে কাছে নেওয়া, এবং সেখান থেকে যাতে নতুন নতুন আইডিয়া নেওয়া। আমরা যে জিনিসগুলো আলাপ করছি সেটা হলো সাপ্লাই সাইড, এর বাইরে কিন্তু ডিমান্ড সাইডেরও অনেক ধরনের ইস্যু রয়েছে, যেমন এনার্জি ইফিসিয়েন্স বাল্ব ব্যবহার করা, এনার্জি এফিসিয়েন্ট টেক ব্যবহার করা, ইলেকট্রিক চুলা ব্যবহার করা যেতে পারে এলপিজির বিকল্প হিসেবে, সেটি রয়েছে। যে সরকার যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন, বলছেন যে 25 ডিগ্রির নিচে নামানো যাবে না, কিন্তু এটা কন্ট্রোল করার কোনো সুযোগ সরকারের কাছে নেই। বলছেন যে দোকানগুলোতে 7টার পরে চলা যাবে না, অথবা বিদ্যুৎ করা যাবে না, কিন্তু সেগুলো আসলে প্রপারলি মনিটর করবার কোনো কাঠামো কিন্তু সরকারের কাছে নেই। সুতরাং এই যে অনেক ধরনের, আবার এমনও হতে পারে যে এসির জায়গায় সরকার ফ্যান ব্যবহার করার জন্য উৎসাহিত করতে পারেন, যাতে করে, যেহেতু এসিতে অনেক বেশি বিদ্যুৎ লাগে। সুতরাং এই যে বিভিন্ন রকমের ডিমান্ড সাইড ইস্যু রয়েছে, এনার্জি এফিশিয়েন্ট টেকনোলজির জায়গাগুলো রয়েছে, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে সরকারের। কিন্তু সমস্যা হচ্ছে সরকার পুরোপুরি ব্যুরোক্রেটদের উপর কাছ থেকেই সিদ্ধান্তগুলো নিয়ে ওখান থেকেই প্ল্যান তৈরি করছেন। ভালো হতো সরকার যদি একটি টাস্কফোর্স করতেন, অথবা সকল পক্ষকে এক জায়গায় করতেন, সাজেশন চাইতেন যে হ্যাঁ আমরা কীভাবে এখান থেকে করতে পারি, আপনাদের সাজেশনগুলো নেন, তাহলে অন্তত আরও ভালোভাবে, অথবা আরও কিছুটা কম লিকেজে অতটা ভালোভাবে এটা করতে পারতেন। আর একটা হলো জ্বালানি খাত অতীত থেকেই আসলে দুর্নীতিগ্রস্ত একটি খাত।
সুতরাং এখন যে আমরা এই যে জ্বালানি নিয়ে যে দুর্নীতি হঠাৎ করে পাচ্ছি, এটা নতুন না, এগুলো আগেও হয়েছে। কিন্তু এখন যেহেতু একটা মুনাফার সুযোগ হয়েছে, পরিমাণ বেড়েছে, প্রকার বেড়েছে, আকার বেড়েছে। যেটা দরকার জ্বালানির খাতের ক্ষেত্রে সেটা হলো যে আমরা ডিজিটাল ট্র্যাকিং, রিয়েল টাইম ট্র্যাকিং ট্রেসিংয়ের একটা সিস্টেমে যাওয়া দরকার। ঠিক আছে, সুতরাং সেরকম একটি সিস্টেম পাকিস্তান করেছে, ভারত করেছে, খুব সাকসেসফুলি সেখানে করেছে। আমাদের দেশে এটা আমরা করতে পারি না কেন জানেন? আবারও সেই সর্ষের ভিতরে ভূত। আমাদের দেশে জ্বালানি আসবার পরে ডিস্ট্রিবিউশন পর্যন্ত 7টা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে এক একটা এই দুর্নীতির হাব। সুতরাং এই হাবগুলো বন্ধ করার একটাই উপায় হতে পারতো যদি এটা ডিজিটাল হতো, মনিটর ট্রেসিং ট্র্যাকিং করা যেত। কিন্তু কেউই চান না, ডিপোও চায় না, এই ফিলিং স্টেশনও চায় না প্রপার রিপোর্ট করতে, আমদানিকারকও চায় না এটা প্রপার রিপোর্ট করতে। সকলে মিলেই এক ধরনের ভাগযোগের রাজনীতি চলছে।